কেমন আছো? সবাই খালি এক কথাই জিগায়। আল্লাহর রহমতে এখনো বাচ্চা আছি। পারভেজ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না, অথচ দেখা করার জন্য এতদিন কত পাগলামি না করেছে। নদীর ধারে এসেই বসে পড়ল নাজের, জিজ্ঞেস করল, চেহারা এই অবস্থা কেন? গাঞ্জা টাঞ্জা খাস নাকি? জীবনে হুক্কায় আর টান মারি নাই। তুমি গাঞ্জার কথা কও? তাহলে ভাত খাস না নাকি? আর বাড়ি যাস না কেন? ওই বাড়ি আর ভাল লাগে না, কিছু আগের মতো নাই। সুমা আর আবদুল্লারে লইয়া ভাবি বাপের বাড়ি চইলা গেছে। ছোট চাচিও জাহিদ নাজমুলের বউরে লইয়া গেছে গা, আর ফিরব না কইল। আমি একলা একলা কি করব? মায়ের মুখটাও এখন আর দেখতে ইচ্ছা করে না। আমার সহজ সরল মায়ের আড়ালে এতদিন শয়তান লুকাইয়া আছিল, কেমনে বিশ্বাস করি কও? দুলাভাই আয়েশা বুবু একবারও আইলো না। আইজও বাজারে একজন ডাক দিয়া সবার সামনে জিগায়, হাসাই তগো বাড়িতে এইসব ঘটছে, তুইও কি সাথে আসিলি? আমার বিশ্বাস হয় না আমি এইসবে আসিলাম। আজকাল আর কাউরে বিশ্বাস করতে পারি না। তোরও করা উচিত না। দুনিয়ার মানুষ খুব খারাপ পারভেজ। এখানে বাপ মা ভাই বোন সন্তান কেউ কারো নিজের না। কখন শিকাটা বদলায় যায়। অগে কি ফাঁসি হইব? কি যে কস না, এই দেশের সাধারণ মানুষকে মারলেই কারো ফাঁসি হয়? বেশি দিন জেলে থাকবো কিনা তাই সন্দেহ। দুদিন আগেই তালেব আর চেয়ারম্যানের সাথে গিয়ে থানায় হত্যা মামলার দায়ে করে এসেছে নাজের। পুলিশ বলেছে পলাতক আসামিদের খুঁজে বের করা হবে। এই সপ্তাহে মুমিনুল শাহ আর সামিউলকে তোলা হবে আদালতে। তবে মুমিনুল শাহকে মনে হয় না বেশি দিন জেলে আটকে রাখা যাবে। হত্যার চেষ্টা বা আদেশের কোনো সাক্ষ্য প্রমাণ নেই। সামিউলের সাক্ষী কতই বা গুরুত্বপূর্ণ। যা করেছে সামিউল সব শাহরিয়ার তো করেছে, তাই নাজমুলেরও বেশি দিন জেল হবে বলে মনে হয় না। পারভেজ উদাস হয়ে বসে আছে। নাজির বলল, ব্যবসা হাতছাড়া করিস না। তোর পুরো একটা জীবন পড়ে রয়েছে। তোর ভাই নিজের স্বার্থে কম টাকা সরায় নাই। লগে চাচা তো আছে। আর যদি এমন ঘটনা না ঘটাইতো তাহলে তোর কপালে দুঃখ আসছিল। প্রতিবাদ করলে পরিণত হইতো সোভান আলী শাহর মতন, আর প্রতিবাদ না করলে হয়তো মুমিনুল শাহ। আমি অগমতন না, আজ পর্যন্ত কারো ক্ষতি করছি? তাও আমার ভুগতে হইতেছে, মানুষের কথা শুনতে হইতেছে। সমাজে ঘেড়ি সোজা কইরা চলতে পারতেছি না। তো বাপ মায়ের কর্মফল ভোগ করবি না? আমিও তো করছি। কি করে নাই? ডাক্তার কইছে আর কখনো ভারী কাম করতে পারবো না। মোদ্দা কথা, উপর হওয়াই নিষেধ। নিজের ভিটে ছাড়ছি, শ্বশুর বাড়ি থাকতেছি, মরার মুখ থেকে ফিরাইছি। জীবন আরো কত কি সহ্য করছি তুই দেখস নাই? এই সমাজে জায়গা করার লাইগা কত কি করছে। কিন্তু তোরা তোরা কি সহ্য করছস? জন্মের পর বাপ মা সাজানো সংসার সব পাইছস, তুই এর ব্যবসা সম্পদ, তারপরেও এই কথা। পানির স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পারভেজ। নাজির বলল, আমি সব সময় কই, দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র। কইতে পারস দীর্ঘ একটা যাত্রা। সে যাত্রার শেষ পথ গন্তব্য হইল কবর। তুই সেই পথ পর্যন্ত পৌঁছানোর লাগে কেমনে যাত্রা করবি পুরোটাই তোর ব্যক্তিগত ব্যাপার। আমি দেরিতে হইলেও বলছি, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই পরীক্ষা নেন। কিন্তু আমার না বুঝে ওনারে দোষ দেয়, এটা উচিত না। আল্লাহর উপর আমাকে বিশ্বাস রাখা উচিত। যে আল্লাহর পরীক্ষা নিতে পারেন সে আল্লাহ পাশও করাইতে পারেন। ছোট্ট একটা জীবনে কত কিছু ঘটে গেল, কত কিছু দেখলাম জানলাম। সামনে আরো অনেক কিছুই পড়ে রয়েছে। ভালো নাকি মন্দ আল্লাহ জানেন। তবু আমাকে চলতে হইব, যাত্রা করতে হইব। দুনিয়ায় থামা যায় না, অতীতে ফিরা যায় না, শুধু চলতে হয়। অনিশ্চিত ভবিষ্যতের পথে চলতে হয়। কথার বিরতি টানলো সে, কণ্ঠস্বর নরম করে বলল, তখন লগে আমার কখনো কোনো শত্রুতা আসছিল না। আমার যত সমস্যা তখন ভাবছে আছে লগে। আমি স্যামুয়েল ভাইয়ের নিজের বড় ভাই মানছি। তুই নাজমুল শাহরিয়ার জাহিদের ছোট ভাইয়ের নজরে দেখছি। কখনো না ওর সাথে থাইকে আলাদা করি নাই। কেউ তখন কিছু করলে ঝাঁপায় পড়ছে, মারামারি করছে, দুইটা পয়সা কামাইলেও তখন লইয়া খাইছি। বড়াই করে সবারে কইতাম আমরা 7 ভাই, সবাই জড়াইতো। এখন সেসব মনে পড়লে লজ্জা লাগে। সম্পদ হিংসার সামনে ভাই কিচ্ছু না। এমন কিছু হইব আমি আগে সন্দেহ করছিলাম, কিন্তু তো জঘন্য হইব তা হয়তো আশা করি নাই। নশাদ আমার উপরে রাখ, ক্যান্সার দূরে দূরে রাখলাম। ভাগ্যিস রাখছিলাম, না হইলে আমার ছোট ভাইটাও হয়তো হ্যাগো মতন হয়ে যাইতো, নয়তো হ্যাগো শিকার হইতো। তুই অন্তত বাপ চাচাকে পথে হাঁটিস না পারভেজ। ভাইয়ের মতো ভুল যাত্রা করিস না। তুই নিজের প্রমাণ কর, সবারে দেখায় দে
এক গাছের সব ফল টক হয় না, মাঝে মধ্যে মিষ্টিও হয়। জীবনটা গুছাই আনে। ওরা বাইরের দুনিয়াতে ওর আগেই নিজের হিল্লে কর, ব্যবসাটা নিজের দখলে নিয়ে আনে। তুমি কি আর ফিরবা না? তোমার ওই ভিড়ে খালি পইড়া থাকবো? কিছুই খালি থাকবো না। শূন্য স্থান কোনো শূন্য থাকে না। হয়তো এই ঘর আর থাকবো না, নয়তো তাকে ভবিষ্যৎ প্রজন্ম ওইখানে থাকবো। জাহিদ, সোমা, আবদুল্লাহ একদিন ফিরে আইব। বাপের ভিটে ছাড়া যাইব কই? শুধু সময়ের অপেক্ষা। আমার এবং দূরে থাকাই ভালো। পারভেজ স্থির দৃষ্টিতে একই দিকে তাকিয়ে রইল। তার কিচ্ছু ভালো লাগে না। নাজিরের মতো সাহস শক্তি তার নেই, আর না কোনো কালে ছিল। নদীর ধারে শরতের কাশফুল ফুটেছে, আকাশে ছুটে চলেছে দলবদ্ধ শুভ্র মেঘের দল। নাজির একগুচ্ছ কাশফুল ছিঁড়ে নিল। রাতে মাছ ধরতে যাবে, তার জন্য বউকে মানাতে হবে। বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে পেয়ে গেল। পা ছড়িয়ে বসে ফ্যানের বাতাসে ভেজা চুল শুকাচ্ছে। নাজিরের হাসি পেল। মেয়েটার চেহারা সুরত সব বদলে গিয়েছে। কিশোরী নয়, মনে হচ্ছে যেন পূর্ণাঙ্গ নারী। নাজির এসেই তার দিকে ফুলগুলো বাড়িয়ে দিল। মিশ্রি ভূত দেখার মতো চমকে গেল। বুকে থুতু ছিটি আপাত মস্তক স্বামীকে দেখে ফুলগুলো হাতে নিল। মুচকি হেসে বলল, সূর্য আজ কোন দিকে উঠেছে? যেদিকে প্রত্যেক দিন ওঠে। বিয়ের এতদিন পর নাজির শাহ তার গর্ভবতী স্ত্রীকে প্রথমবার ফুল দিচ্ছে। অবিশ্বাস্য। তাও যে দিছি, এরাই তো অনেক। সারাবেলা কোথায় ছিলেন? আর কইও না, আমার বাড়ির গ্রামের কাছে বয়ে রয়েছিলাম। এই বাড়ি তার ভাল লাগে না, তার উপর আবার শ্বশুর বাড়ি। জীবনেও ভাবি নাই আমি যে ঘর জামাই থাকবো। নসাত্রে কত কথা শুনেছিলাম, দেশে এলে মাপসা এমন না হয়। ঢং। এটাকে ঘর জামাই থাকা বলে না। নেহাত পরিস্থিতি ভিন্ন। তা বাড়ির কাজ কত দূর? মেঝে ঢালাই দিছে, সকালে বিদ্যুতের লাইন আনবো। জিনিসপত্রগুলো এই বাড়ি থেকে আনতে হইব। আপাতত টিনের বাড়ির ছোট্ট সংসার চলবো। ময়না পাখি, মাটির বাড়ি চললে টিনের বাড়ি কেন চলবে না? আপনি সঙ্গে থাকলে দৌড়াবে। এই অবস্থা না হলে আগে দালানের কামই ধরতাম। সব আনা শেষ, কিন্তু এখন ঘরের দরকার পড়ছে। না হইলে আমাকে ছানা পোনারা থাকবো কই? যা ভালো মনে হয় তাই করুন। এবার যান, গিয়ে গোসল সেরে আসুন। বেলা বয়ে যাচ্ছে, খেতে হবে না? খাইছো তুমি? না। হায় হায়, দুপুর তো করাই যেতেছে। তাহলে দেরি কেন করছেন? এখনো পোলাপানের মধ্যে আচরণ করে। কয়দিন পর আমার 2টা পোলাপান সামলাতে হইব। দূর, ভাল লাগে না। একটা মানুষের পক্ষে কয়দিক সামলানো সম্ভব? প্রত্যুত্তরে মিশ্রি শুধু হাসল। নিজের হাতে খেতে আর তার ভালো লাগে না। মা যদিও খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে নিষেধ করেছে। স্বামী থাকতে মায়ের হাতে কেন খাবে? লোকটা এমনিতেও তাকে কম কষ্ট দেয়নি, সেগুলো সত্য করতে হবে না। তার হাসি দেখে নাজের গা জ্বলে গেল। বিড়বিড় করে লুঙ্গি গামছা নিয়ে চলে গেল কলপার। এখন আর তার গোসল করতেও ভালো লাগে না। পুকুর নেই এখানে, সাঁতার কাটতে পারে না, ক্ষতও শুকোয়নি। নড়াচড়া করলেই টান লাগে। যতটুকু পারলো শরীর মেজে গোসল ছাড়লো সে। বাড়ির বউরা দুপুরে রান্না শেষে গোসল সেরে ঘরে ঢোকে। বিকেল ছাড়া আর বের হয় না সহজে। এই জন্য নাজির দেরি করে এলো। এদের মুখোমুখি হতে তার বিরক্ত লাগে। লুঙ্গি মেলে দিতেই কাসেম আলীর ডাক পড়ল, জামাই বাবাজি, এত তাড়াতাড়ি করলেন যে? আয়েন, খাইতে আয়েন। চোখ মুখ কুচকে নিল নাজির, পিপির করে পড়ল, এই যে আরেক নাটকি। তুই থেকে আমনেতে গেছে গা, যেমন বাপ তেমন মাইয়া। আরে আপনার মাইয়াকে খাওয়াইয়া লই শ্বশুরাব্বা, লগে আবার আমারও একটা আছে। এরপর আমি গেলবো। সে কি আম্মা জান খায় নাই? না, আপনার মতন নাটকি বাপের মাইয়া না। নাজির ঘরে চলে গেল। কাসেম আলী হো হো করে হেসে উঠলেন। স্ত্রীকে ডেকে বললেন, গাউরাডারে আমার আম্মা জান ভালো মতন টাইট দিতেছে। পারুল কিছু বলল না। মাত্র মেয়ের ঘরে খাবার দিয়ে এসেছেন তিনি। রান্নাঘরের দিকে যেতে যেতেই বললেন, নিজের মাইয়ার জামাইটারে টাইট দেয় দেইখা মুহা খুশি, আর নিজের বউ চোখে তুইল্লা চাইলে বান্দি, বেডা জাতটাই খচ্চর। ঘরে এসে উদম গায়ে ফতুহা জড়িয়েছে, বিছানায় বসলো নাচের। ভাত মাখিয়ে স্ত্রীর মুখের সামনে ধরে বলল, হাঁস খাইতে চাইছো তাই আনছি। আজ আর কোনো নাকড়া চলবো না। মিষ্টি কিছু বলল না, খেতে খেতে বলল, আচ্ছা, বাচ্চা কাচ্চার নামধাম কিছু ভেবেছেন? এইসা, তা তো ভাবা হয় নাই। তা ভাববেন কেন? মাথা ভর্তি তো শুধু কুবুদ্ধি আর কুবুদ্ধি। তোমার মাথায় বুঝি ভালো বুদ্ধি? অবশ্যই। মেয়ে হলে ভেবেছি নামিরা রাখবো। নামিরা? এটা অর্থ কি? আমি তো ভাবছিলাম মিষ্টি রাখবো। মিষ্টি? হ্যাঁ,
বউয়ের নাম তাল মিস্ত্রি আর সানার নাম মিষ্টি। ধুর, মিষ্টি চলবে না। মেয়ের নাম নামিরা সবচেয়ে সুন্দর নাম। এখন বলুন ছেলের নাম কি রাখা যায়? নাজির ভাবলো কিছুক্ষণ পরক্ষণই বলল, ইশরাক শাহ কেমন হয়? ইশরাক? হ, ইশরাক অর্থ হইল ভোর, দিনের সূচনা। আমাকে জীবনে পোলা কিংবা মাইয়া যেই আসুক, আলো হয়ে তো আসবো, তাই না? মিষ্টি মাথা নাড়লো। নাম তার পছন্দ হয়েছে। খেতে খেতেই দুজনের মধ্যে অসংখ্য কথা হলো, অথচ কদিন আগেই সম্পর্কের উপর দিয়ে কত বড় ঝড় ঝাপটা গিয়েছে। খারাপ দিন চিরকাল থাকে না, আর ভালো দিন দ্রুতই কেটে যায়। সময় আর কর্ম শব্দ দুটোই সাধারণ হলেও এর শক্তি বা ক্ষমতা ভাষায় বোঝানো কঠিন। মানুষকে কখন যে কোথায় নিয়ে দাঁড় করায় আগে থেকে বলা মুশকিল। দেখতে দেখতে মাস খানিক পেরিয়েছে। গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন আগের নিয়মেই চলছে, বদলেছে শুধু শাহবাড়ি আর সদস্যদের জীবনধারা। সেদিন নাজিরের কথায় প্রভাবিত হয়ে ব্যবসার হাল ধরেছে পারভেজ। বেঁচে থাকাকালীন আমিরুল শাহ নিজে দাঁড়িয়ে ছেলেকে সব শিখিয়েছেন। ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে বরাবরই তিনি চিন্তিতই ছিলেন। নাজির রোজ নিয়ম করে একবার মিল্টনকে দিয়ে ফরিদা বানুর জন্য শাহবাড়িতে বাজার পাঠায়। সে ছাড়া আর কে আছে তাকে দেখার? মহিলা এত তাড়াতাড়ি মরুক নাজির চায় না। সে চায় ফরিদা বানি বাঁচুক, একাকিত্ব নিয়ে বহু বছর বাঁচুক, শত্রুর ছেলের দয়ায় বাঁচুক। গত মাসে নাজমুল শাহরিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। শ্রীপুরে এক বন্ধুর বাড়ি খাপটি মেরেই ছিল, সেখান থেকে ধরে নিয়ে তাদের আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে তারা জেলে। মুমিনুল শাহকে বেশি দিন আটকে রাখা যায়নি। সপ্তাহ খানেক আগেই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে। তার পরিচিত কেউ সাহায্য করেছে। সেখান থেকে বেরিয়ে সোজা শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। লোক মারফত সমস্ত ঘটনাই শুনেছেন, তাই গ্রামে ফের আপাতত ঠিক হবে না মনে করে স্ত্রীর মান ভাঙিয়ে ফিরিয়ে আনতেই গিয়েছিলেন। কিন্তু শ্বশুর বাড়িতে ঢুকতে তেমন একটা সুবিধাই করতে পারেননি। মর্জিনা তার সঙ্গে দেখা করতে অনিচ্ছুক। ভাইদের মাধ্যমে জানিয়েছে বেঁচে থাকতে শাহ বাড়ি তিনি আর ফিরবেন না। প্রয়োজনে শেষ বয়সে এসে স্বামী নামক জালেমের থেকে তালাক নেবেন। মমিনুল শাহ মনে দুঃখ পেলেন। গোটা পৃথিবীর কাছে অমানুষ হলেও স্ত্রীর প্রতি তিনি সর্বদা বিশ্বস্ত ছিলেন, অথচ সেই স্ত্রী আজ তার মুখ দর্শন করতে চাইছে না। মানুষ হারানোর মতো কষ্ট কি আর দুটো আছে? তার ঠিক দুদিন পরে একটা কাজে শহর থেকে ফেরার পথে লোকটার দুর্ঘটনার কবলেই পড়লেন। যে গাড়িতে উঠেছিলেন সেই গাড়িটায় প্রবল বর্ষণে মাঝ রাস্তায় এসে উল্টে পড়লো খালে। লোক মুখে নাজির শুনেছে এখন নাকি হাসপাতালে তিনি ভর্তি। 15 আশ্বিন 1404 বঙ্গাব্দ। টিনের চালে ঝুমঝুম রাপে বৃষ্টি পড়ছে। ঝড়ের দাপটে মচমচ শব্দে ভেঙে পড়ছে কোনো এক গাছের ডাল। তখনই দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। মাতৃকালীন যন্ত্রণায় ঘুম ভেঙে গেল মেশ্রী। ছটফট করতে করতে শোয়া থেকে উঠে বসলো সে। ঘেমে নিয়ে শরীর ভিজে উঠেছে। অনেক কষ্টে পাশ হাঁচড়ে ছুতে পারলো শক্তপোক্ত দেহ। ঢোক গিলে ডাকলো, শুনছেন? আমার খুব কষ্ট হচ্ছে, নাড়ি ছিঁড়ে যাচ্ছে। টিনের চালে বৃষ্টির শব্দে মৃদু ঠান্ডায় নাজির খুব গভীর ঘুমে আচ্ছন্ন। তাই স্ত্রীর ডাক শ্রবণনালীর পর্যন্ত পৌঁছলো না। ব্যথায় মিশ্রি কাঁদতে লাগলো। খেয়াল করলো রক্ত বের হচ্ছে। এক হাতে গর্ভ চেপে ধরে অপর হাতে স্বামীর বাহু খামচে চেঁচিয়ে উঠল, মরে যাচ্ছে আমি, উঠুন না। বাহুর নরম চামড়ায় আঘাত লাগে। ঘুম ভেঙে গেল নাজিরের। শোয়া থেকে লাফিয়ে উঠল। ঘরে বিদ্যুৎ নেই। আকাশ মেঘলা হলেই বিচ্ছিন্ন হয়ে যায়। ললাটে চিন্তার ভাঁজ ফেলে বাস হাসে বালিশের কোনায় টর্চ পেয়ে জ্বালানোর চেষ্টাই করলো নাজির। এতেও চার্জ নেই। তাই বাধ্য হয়ে অন্ধকারের মধ্যে বিছানা থেকে নেমে গেল সে। শাশুড়ি প্রতিদিন কেরোসিন তেল ভরে একটা হারিকেন রেখে যায় ঘরে। অন্ধকারে তা খুঁজতে খুঁজতে নাজির উদ্বিগ্ন স্বরে বলল, মিশ্রি কাঁদছে। মৃত্যুসম যন্ত্রণা সহন করা তার পক্ষে অসম্ভব। বিছানা চাদর শক্ত করে খামচে ধরল। কিছুক্ষণের মধ্যে হারিকেনের হলদে আলোয় ঘরের সমস্ত অন্ধকার বিলীন হলো। নাজির স্ত্রীর কাছে ছুটে এলো। বিছানায় রক্ত দেখে আতঙ্কিত হয়ে বলল, কাউকে ডাকুন, আর পারছি না আমি। বউ কষে একটা শব্দই উচ্চারণ করতে পারলো। নাজির যা বোঝার বুঝেই গেল। গর্ভকালীন 9.5 মাস চলছে মেয়ের। দাদি বলেছেন এই সময়ে যখন যা ইচ্ছে হতে পারে। স্ত্রীর ঘাটের মাঝখানে বসিয়ে গালে হাত বিচলিত কঞ্চে বলল, আর একটু সহ্য করে বউ, আমি শহরে ডাইকে আনতেছি।
দরজা খুলে নাজির ছুটল। পাশের ঘরেই শ্বশুর শাশুড়ি থাকে, তাই বিলম্ব না করে দরজায় জোরে জোরে বেশ কয়েকবার ধাক্কা দিতেই ভেতর থেকে ভেসে এলো কাশেম আলীর ঘুমন্ত কণ্ঠস্বর। মুখমণ্ডলে বিরক্তি নিয়ে কাঠের দরজা খুলে দিলেন কাশেম আলী। দরজার সম্মুখে জামাতাকে দেখে অবাক হলেন। কিছু জিজ্ঞেস করার পূর্বে নাজির এলোমেলো বাক্যে বলে উঠল, মিস্ত্রির হঠাৎ করে বিষ উঠছে, রক্ত বাইর হইতেছে, অনেক কান্তাছে, আমার মাথা কাজ করতেছে না, ওর হাসপাতালে নিতে হইব। নাজির যেভাবে এসেছিল সেভাবেই দৌড়ে গেল ঘরে। ব্যথার দাপটে মিশ্রি জ্ঞান হারাবার পথে। মেজার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে উঠেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, রক্তে বিছানা মাখামাখি হয়ে গিয়েছে। নাজির তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যথার বদলে সান্ত্বনা কি কাজ করে? বৃষ্টির দাপট বেরিয়ে চলেছে, থামবে বলে তো মনে হয় না। আরও একটি বাজ পড়ল, দালান হালকা কাঁপলো তাতে। স্বামীর ডাকে পারু লাফিয়ে উঠলেন। মেয়ের গুরুতর অবস্থা দেখে বৃষ্টি মাথায় নিয়ে এই দালান থেকে ওই দালানে বড় যা আর জেসমিনকে ডেকে তুললেন, ছুটলেন। হাঁক ডাকে লাঠিতে ভর করে উঠে এলেন সৈয়দুন্নেসাও। গ্রিল ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এত রাইতে কার কি হইল ছোট বউ? মিশ্রির পানি কাটছে আম্মা, লগে প্রসব বেদনা উঠছে, আর সময় পাইল না। এত রাইতে দায় পামু কই? এত রাইতে কার কি হইল ছোট বউ? হ আম্মা, বুবু গো তাড়াতাড়ি আইও। কি কও এত জলদি? তুই যা, আমি আইতাছি। বড় বউ এই নতুন চাদর আর গামছা দুইটা লইয়া খাড়ি ঘরে বিছাও। গোছান শেষ হইলে জামাইরে কইবা মিস্ত্রির ওই ঘরে লইয়া যাইতো। পারুল মেয়ের ঘরের দিকে হাঁটা ধরলেন। শাশুড়ির হাত থেকে চাদর গামছা নিয়ে জেসমিন ছুটল কাশেম আলীর দালানে খালি পড়ে থাকা ঘরে। নাজিরের দেহের ক্ষত প্রায় শুকিয়ে এসেছে, তবে ব্যথা এখনো কমেনি। সে অবস্থাতে স্ত্রীর ভারী দেহখানা কোলে তুলে নিল। সে নিজের সব ব্যথা গিলে বলল, আল্লাহরে ডাকো, কিচ্ছু হইব না। ওরে এই ঘরে লইয়া আইও বাবা। ওরে হাসপাতালে নিতে হইব, বিষে কান্তাছে, রক্ত পড়তাছে। এই ঝড়ের রাইতে হাসপাতালে নেওয়া যাইব না। পথে কিছু হইয়া গেলে তুমি ওরে লইয়া আইও। সন্তান প্রসব আমরা করামু। নাজির আটকে উঠল। বাড়িতে প্রসব করাবে মানে? সে ভয় পায় পাশে স্ত্রীর কিছু না হয়ে গেলে। এত কম বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার ডাক্তার সেবার অনেক কথা শুনিয়েছিল, এতে যে প্রাণের ঝুঁকি আছে তাও জানিয়েছিল। এইসব জানা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ একটা কাজ নাজির বাড়িতে করতে দিবে? দুদিকে মাথা নাড়িয়ে বলল, আমার বউয়ের কিছু হইয়া গেলে এই দায় কেড়াই নিব, ওরে আমি হাসপাতালে লইয়া যাবো। দেখ নাজির, এখন পাগলামি করিস না। ঝড় বৃষ্টি না থাকলে একটা কথা আছিল, আমার মাইয়াও বাড়িতে হয়েছে, কারো কিছু হয়েছে। আমি মিল্টনের ডাইকে আনতাছি, আমি পিক আপ বাইর করবো। হাসপাতালে যাইতে আর কতক্ষণ লাগবো? আমি এই ব্যাপারে কারো বিশ্বাস করিনি। বলছু কিছু হইলে আমার বউ কই পামু? তার পাগলামিতে সবাই বিরক্ত হলো। মিশ্রি আর্তনাদ করে উঠল। খুশবুর সাহায্যে সৈয়দুন্নেসা শেষে বৃষ্টির মধ্যেই ছুটে এলেন, বুঝিয়ে বললেন, আল্লাহরে ডাক, বেডা মরণ আইলে ওই হসপিটালে নিলেও কাম হইব না। দেখ মাইয়াটা কি কষ্ট পাইতাছে, দেরি হইলে আরো বড় কোনো বিপদ হইতে পারে। লইয়া আই রে, লইয়া আই ওরে। আমার বড় বউ এইসবে পারদর্শী। মাসুম মিস্ত্রি সুজাতা বেল্লি সব হের হাতে হইছে। মাসুম মিস্ত্রি সুজাতা বেল্লি সব হের হাতে হইছে। আই দেহি। নাজিরের মন মানে না স্ত্রীর ব্যথাতুর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে। ব্যথা বাধ্য হয়েই ঘরটার নিয়ে তাকে শুইয়ে দিয়ে এলো সে। তৎক্ষণাৎই ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। ওখানেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল সে, ছলছল চোখে মেঘাচ্ছন্ন আকাশে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমি আর কখনো তোমার অবাধ্য হবো না। আমার সব পাপ মাফ করো আল্লাহ। আমার বাপের সাথে আমার বউ পোলাপানে দিও না। আমি এমনিতেই দুঃখী মানুষ, আর দুঃখ দিও না। কাশেম আলী তার কাঁধে হাত রাখলে সান্ত্বনা দিলেন। নাজির প্রত্যুত্তর করল না, নিজেকে তার অসহায় লাগছে। ভেতর থেকে ভেসে আসা মিশ্রির আত্মচিৎকার, বাইরে তুমুল ঝড়ের সাথে ভেতরে ঝড়ও অনেক সময় ধরে চলল মনে হলো। এই রাত তার জীবনের আরও একটি ভয়াবহ রাত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক কিশোরী এবং তার গর্ভের সন্তানের মধ্যে চলমান যুদ্ধ বেশ কিছু সময় অতিবাহিত হলো। দূরে ফজরের আজান শোনা যাচ্ছে। বাড়ির ছোট্ট বড় সবার ঘুম ভেঙে গেছে। সৈয়দুন্নেসা
বৃষ্টির পানিতে অজু করে নামাজ বসে পড়েছেন, দু হাত তুলে চোখের পানি ছেড়ে নাতনির জন্য রবের নিকট দোয়া করছেন। টুপি মাথায় দিয়ে নাজিরও নামাজ পড়তে ভুলো না। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো নবজাতকের কান্নার শব্দ। উপস্থিত সকলেই সম্মস্বরে আলহামদুলিল্লাহ বলেই উঠল। কাসেম আলী আনন্দে চিৎকার করে বলে উঠলেন। নাজির মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারল না, তার বুক কাঁপছে কাঁপছে, হাত দুটো। সুজন পাশে দাঁড়িয়ে বলল হাসতে। নাজির বলল, আগে আমার বড় সুস্থ অবস্থা দেখালই। কিছুক্ষণ পর বন্ধ দরজা খুলে গেল। রঙিন কাঁথা মুড়িয়ে ছোট্ট এক শিশুকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো দিলারা। হাস্যজ্জ্বল মুখে বললেন, পোলা হয়েছে। মাসুম দৌড়ে এলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি মামা হইয়া গেছি। আমার ছোট মিস্ত্রি কত বড় হইয়া গেছে, মাশাল্লাহ। ভাগ্নেরে আমার কোলে দাও। দিলারা দিলেন না, সরে গেলেন। বললেন আগে নাজিরকে নিতে। নাজিরের বুকটা থুকপুক করছে, ভালো করে হাত জোড়া ধুয়ে মুছে এলো সে। দিলারা বেগম বাচ্চা তার কোলেই দিলেন। ছোট্ট ছানাকে বুকে পেয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করলো নাজির। ডাগর ডাগর চোখে বাবার দিকে তাকিয়ে আছে ছেলেটা। ইতিমধ্যে কান্না থেমে গেছে। নাজির হেসে ফেলল, গোলাটের চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আব্বাজান। সঙ্গে সঙ্গে দন্তহীন মাড়ি বের করে বাচ্চাটা হেসে উঠল। নাজির চমকে গেল, বুকের সাথে ঠেকিয়ে চোখ বুঝলো। মনে হলো যেন সে তার বাবাকে ফিরে পেয়েছে। আচানক কাঁধে কেউ হাত রাখলো, চোখ মেলে তাকালো সে। কাসেম আলী দাঁড়িয়ে আছেন, বললেন, বাপেরে দেখে কি খুশি পোলায়। নাম কি রাখবে? সুবাহান রাইখা দে। প্রথম পোলা বাপের স্মৃতি হিসাবে না হয়। না, শাহ বংশের দ্বিতীয় কোনো সোভান আলী শাহ জন্মাইব না। আমার পোলায় ওর বাপের মতো ঘেরি উৎসাহ করে বাঁচব। আমার থেকে সুন্দর একটা জীবন অতিবাহিত করব। তাইলে হয় আমার জীবনে ফজরের উপর আগমন ঘটা ভোরের প্রথম সূর্য, তাই ওর নাম হইব ইশরাক শাহ। ডাকনাম নক্ষত্র, আমার পৃথিবীর একমাত্র নক্ষত্র। নামটা পছন্দ হলো সবার। কাসেম আলী এবার তাড়া দিয়ে বললেন, আগে নানা ভাইয়ের কানে আজান দিতে হইব। ওরে আমার কাছে দে, আজান দে। বাপ থাকতে আমনে কেন দিবেন? নিজের পোলাকে কানে দিয়েও শখ মেটে নাই। এক নম্বরে ঘাওড়া তুই। আমার বড় পোলার সময় আজান দিছিল আমার শ্বশুর আব্বায়, ছোটটার সময় দিছিল আমার আব্বায়। কখনো হ্যাগো মুখের উপর কিছু কই নাই, আমি শুধু দিতাম পারছি মিস্ত্রির কানে। আমার মায়ের সময় আপনি দিছিলেন আব্বা। কাসেম আলী ছেলেকে চোখ রাঙালে। ততক্ষণে নাজির সেখান থেকে দূরে সরে ছেলের কানে আজান দিয়ে দিল। তা দেখে কাসেম আলী হতাশ হলেন, ভাবির দিকে প্রশ্ন ছুড়লেন, আমার আম্মাজান কেমন আছে ভাবি? খবর কি? রক্ত পড়া বন্ধ হয় নাই এখনো। প্রসব করানোর পরে জ্ঞান হারাইছে। তালেবের মাই হাতে পায়ে তেল মালিশ করতেছে। কন কি ভাবি? এখন এটা জানানোর সময় হইল? খারাপ কিছু হইব না তো? চিন্তা করেন না তো, এমন একটু আধটু হয়। আমাকেও বড় বউয়ের সময় হয়েছিল। ছেলেকে নিয়ে ঘর থেকে বের হতে নাজির শুনে ফেলো সে কথা। কাসেম আলীর কোলে সন্তান দিয়ে চাচি শাশুড়ির উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলেন, জ্ঞান নাই, রক্ত পড়তেছে, আর আপনারা নিশ্চিন্তে আছেন? আমার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। এখন আর কোথাও বাধা নেই, ওরে হাসপাতালে নেবো আমি। কিচ্ছু হইব না, এই সময়ে টানা হ্যাঁচড়া করা উচিত হইব না। নাজির আর কারো কোনো কথাই শুনল না। মাসুম নিজেও এবার এগিয়ে এসে বলল, থাক চাচি, হাসপাতালে নিয়ে যাওয়াই ঠিক হইব। পরে কিছু হইয়া গেলে তোরা তৈয়ার হ, আমি দেখি গাড়ি পাই কিনা। বৃষ্টি বাদলে আর সময় পাইল না, ছাতাটাও লগে লইয়া যা। খালি মিল্টনে গিয়ে কইবি আমি গাড়ি বাহির করতে কইছি, তাইলেই হইব। নাজির বলল। মাসুম আর দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, ছাতা নিয়েই বেরিয়ে পড়ল। তার সাথে গেল রুহুল। দিনের আলো কেবল ফুটতে শুরু করেছে। মিল্টন ঘুমিয়েছিল। সেই ভোরেই বৃষ্টির মধ্যে তাকে ডেকে তুলতে গাড়ি সহ বাড়ির সামনে নিয়ে আসা হলো। নাজির পোশাক বদলে জ্ঞানহীন স্ত্রীকে পাজা কোলে করে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার সাথে গেল কাসেম আলী, মাসুম। বৃষ্টি থামলে বাচ্চাকে নিয়ে পারুল যাবেন তালেবের সাথে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমেছে কিছুটা, তবে ঝড়ো হাওয়া কমেনি, থামেনি এখনো। রেডিওতে বার্তা চলছে, নতুন এক ঘূর্ণিঝড় প্রকট হয়েছে সাগর তটে। পিকআপে করে যাওয়া হাসপাতালে পৌঁছতেই তেমন একটা দেরি হলো না তাদের। সদ্য সন্তান প্রসবকৃত মায়ের অবস্থা দেখে এবং শুনে নার্স খিকিয়ে উঠলেন। মুখে দিয়ে যা এলো তাই বললেন। তার
অসম্মানীয় কথা নাজির কোনো রূপে প্রতিবাদই করলো না। অন্য কোনো সময় হলে হয়তো কঠিন জবাব দিয়েই দিত মহিলাকে, থামিয়ে দিত। হট্টগোলে একজন নারী চিকিৎসক এসে উপস্থিত হলেন সেখানে। নার্সকে ধমক দিয়ে রোগীকে কেবিনে পাঠালেন। সরকারি হাসপাতালের চিকিৎসকদের থেকেও নার্সদের ক্ষমতা যেন পেশে। মিশ্রির চিকিৎসা চলতে লাগলো। জ্ঞান ফিরতে ফিরতে দুপুর হলো। ভেতর থেকে নার্স বেরিয়ে এলেন, বললেন, বাচ্চা কোথায়? মায়ের দুধ না খাওয়ালে বাঁচবে? তাকে নিয়ে আসুন দ্রুত। ওরে আমার মায় আনতেছে। আমার বোন এখন কেমন আছে? নার্স উত্তর দিলেন না। ভেতর যেতে যেতে ফিবির করলেন, সব এক একটা ডাক্তার হয়ে গেছে। গ্রামের মানুষদের এই একই সমস্যা, সব জানতা। কিছুক্ষণ পরেই তালেব আর পারুল নবজাতক নিয়ে উপস্থিত হলো হাসপাতালে। শাশুড়ির কোল থেকে ছেলেকে নিজের কোলে নিয়ে নিল নাচের। ডাক দিতেই সেই নার্স এসে বাচ্চাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেল। বাচ্চাটা যে ক্ষুধার্ত। নাজির মাথা ভর্তি চিন্তা নিয়ে কেবিনের বাইরে বসেছিল। রক্ত, স্যালাইন, ওষুধ আনা থেকে শুরু করে যাবতীয় সব কাজ তালেব আর মাসুম মিলে করেছে। বিকেলের দিকে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সর্বপ্রথম ভেতরে গেল নাজির। মিশ্রির এক হাতে এখন স্যালাইন চলছে, শরীর ভীষণ দুর্বল। পাশেই মাতৃ দুগ্ধ পান করে ছোট্ট নক্ষত্র ঘুমিয়ে আছে। স্বামীকে দেখে হেসে উঠল মিশ্রি। সবাই ভেবেছিল মেয়ে হবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আমাদের ঘরে রাজকুমার এসেছে। তুমি কেমন আছো? যন্ত্রণা কমছে? হ্যাঁ, আমার বাবাটাকে দেখে কমে গেছে। আমার ছেলে আমার মতো গুলুমুলু হয়েছে দেখুন। সবাই তো কইলো বাপের মতন হয়েছে। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই মিথ্যে বলেছে। মলিন মুখে হাসি ফুটে উঠল নাজিরের। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, একেবারে তাল মিশ্রের মতন মিষ্টি হয়েছে। বড় হইলে ওর লাগিয়াও একটা মিষ্টি খুঁজতে হইব। পাবে না, মিষ্টি এক পিসি। নেহায় তোর বাপের ভাগ্যে ছিল, ভালো ছিল বলে পেয়ে গিয়েছে। নাজির মনোযোগ দিয়ে স্ত্রীর কথা শুনছে। রবের নিকট মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তবে এই ছিল তার ভবিষ্যৎ। অবশেষে নাজির শাহর সুন্দর একটা পরিবারও হলো। মিশ্রি বলল, আমার বাবার নাম যেন কি? ইশরাক শাহ না? ডাকনাম নক্ষত্র। নক্ষত্র কইয়ে রাখবা। এটা কবে কবে ঠিক হলো? আইস ওরে প্রথম কোলে নেওয়ার পর জানো, আব্বাকে ডাক দিতে হাসা দিল। প্রথম আমার কোলে হাসছে। হাসবেই তো, বাবাকে দেখেছে না? মহাবিশ্বে এত নক্ষত্রের মাঝে আমাদের ঘরে আরেকজন যোগ হলো। মহাবিশ্বে অনেকগুলো থাকলে পৃথিবীর লাইকা নক্ষত্র একটাই। মিশ্রি সরু চোখে স্বামীর দিকে তাকালো, পরক্ষণে হেসে ফেলল। আকাশে মেঘ জমেছে, গাছের দোলাচলে মনে হচ্ছে এ যেন বসন্তকাল। হাসপাতাল থেকে স্ত্রী সন্তান নিয়ে নাজির নিজের নতুন ঠিকানায় এসে পৌঁছেছে। শাহবাড়ি থেকে তার সব জিনিসপত্র মিল্টন লতিফকে দিয়ে আনিয়ে পুরনো সংসারটা আবারও নতুন করে সাজিয়েছে। টিনের এক চালা দিয়ে পাশে একটি রান্নাঘর। বৃষ্টির পানি যাতে ভেতর ঢুকতে না পারে তাই হাঁটু সমান উঁচু মাটি দেয়াল দেওয়া। জায়দার মাকে দিয়ে তৈরি করা হয়েছে তিনটি চুলো, দুটো জোড়া আরেকটি আলাদা। রোদের অভাবে সেই চুলা এখনো পুরোপুরি শুকোয়নি। কিছুটা দূরে পাশাপাশি পাকা কলপার আর লেটছেন। ঘরের সামনে একটা হাসনাহানা গাছ খুঁটিতে পেঁচিয়ে তুলে দেওয়া হয়েছে ঘরের চালে। ফটকের দুই ধারে বেশ কতক বেলি ফুলের গাছ। ঢুকতেই চোখে পড়ে, তবে আকারে এবং বয়সে এখনো ছোট। গোবর দিয়ে লেপা বড় একটি উঠান। মিল্টনের মা এসে লিপি দিয়ে গিয়েছে, তবে টানা বৃষ্টিতে তা প্রায় ধুয়ে মুছে কর্দমাক্ত অবস্থা। বাম দিকে বিশাল বড় বড় গর্ত করা, ওখানে পাকা দালান তোলার জন্য ঢালাই দেওয়া হবে। স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে নাজির জিজ্ঞেস করল, তাল মিস্ত্রির নতুন বাড়ি পছন্দ হয়েছে? হয়েছে, আমার ভাবনার চেয়েও অনেক সুন্দর। কেদারা এনে নাজির তাকে বারান্দায় বসালো। ছেলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মিশ্রি বলল, এত বড় হাসনাহেনা গাছ আবার কবে কবে হলো? মতিনের বাড়ি থেকে তুললে আনছে। তোমার নাকি ফুল অনেক পছন্দ, আর বাদ বাকি যা ইচ্ছা হয় তুমি নিজ হাতে লাগাও। এই ভিটে বাড়ির সংসারে বড় বউ এখন থেকে মিস্ত্রি। কেউ তার বাধা দেওয়ার নাই, বকার নাই, যা ইচ্ছা তাই করতে পারবা। যা ইচ্ছে করা যাবে না, স্বৈরাচার হলে শত্রুতা বাড়বে। আমার সাথে সাথে নওশাদ ভাইয়ের বউ হিসেবে সংসারটা শালিকা পারো। নাজির হেসে মাথা নাড়ল। স্ত্রীকে নিয়ে ঘরে গেল। নজর ঘুরিয়ে আশেপাশে সব কিছু দেখলো মিশ্রি। জিনিসপত্রগুলো তার পরিচিত, শুধু ঘর সংসারটাই যেন অপরিচিত। বিয়ের পর অন্য একটা ঘরকে সে নিজের সংসার বলে জেনে মায়ায় জড়িয়ে গিয়েছিল। আজ সেসব অতীত। শোবার খাট
বদলেছে, আগের তুলনায় এটা বড়। পাশে ঠাঁই পেয়েছে সুন্দর একটি দোলনা। নাজির ছেলেকে সেখানে শুয়ে দিয়ে বলল, এখন বৃষ্টি বাদল লাগাই থাকবো, এরপর আইব শীত। তাই নক্ষত্র লাইগা নতুন কাপড় চোপড় আর খেলনা কিনতে গেছিলাম। দোকানদার কইল বর্তমানে এই দোলনাগুলো নাকি খুব চলে। উপরে ঝুনঝুনি দেখতেছো না, একলা থাকলে ঘুম ভাঙলে এগুলো দিয়ে খেলবো, তাই লই আইলাম। মিষ্টি কিচ্ছু বলল না, বিছানায় বসে নিজের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে ছোট্ট মিষ্টিটাও বড় হয়ে গিয়েছে, সে নিজেও এখন মা। ভাবতেই আশ্চর্য লাগে। নাজির তার ভাবনার জাল ছিঁড়ে বলল, তুমি এখন বিশ্রাম নাও একটু। গোসল করব, একদিন করি না, মাথা যন্ত্রণা করছে। এখন গোসল করা ঠিক হইব? হ্যাঁ, ডক্টর বলেছে, আমার তো সিজার হয়নি। কাপড় লইয়া আইও। পানির ব্যবস্থা করা হয়েছে? সব করা শেষ। তোমার কি লাগবো খালি কইও। এখন শুধু তোমার বাপের বাড়ির মতন একটা দালান করা বাকি, ওইটাও কয়েক মাস হয়ে যাইব। আমার আব্বাসনে হাঁটতে শেখার আগেই। মিশ্রি পোশাক বের করলো। কাশেম আলী জামাতার উপরে নারাজ, বলেছিলেন সোজা যেন মাস্টার বাড়ি চায়, কিন্তু ছেলেটা গেল না, বরং চলে গেল নতুন ভিটায়। যদিও এইখান থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা নয়। কাদার মধ্য দিয়ে স্ত্রীকে কলপার পর্যন্ত পৌঁছে দিয়ে এলো নাচের। মির্জন হাতে বড় একটা ডেচকি নিয়ে বাড়িতে ঢুকলো। তাকে দেখতেই বারান্দায় ডেচকিটা রেখেই বলল, আপনারা আইবেন হই নাই, আম্মাই ভোরবেলায় আমারে দিয়া বাজার করে রাইদা এই যে খাওয়ান পাঠাইছে, দুপুর আর রাতের খাওয়ান ভাইজান। কষ্ট করার কি দরকার ছিল? এটা কমু না, ভালোই করছস। আবার বিহালে আই মনে ভাইজান, দুধ ধোয়াইতে হইব। আমন ধানে খেতে গেছিলি? আগাছে বাড়ছে কইছিলাম না? আমনে কইবেন আর আমি যাবো না? মোকলেস আর আমি মিলা সব পরিষ্কার করছি। কচু গাছটি ভালাই ডাঙর হইছে। আমাগো দেহাদেহি ওই বাড়ির ফজলেও দেখলাম করছে। ভালো হইলেই ভালো, এসব ব্যবসায় পোষাইতেছে না আর। মিল শুধু চৈত্র বৈশাখী ভালো চলে, বাদ বাকি মৌসুম অনুযায়ী মাছের ব্যবসা, সবজি চাষ আর গরুর দুধ ধোয়াইয়া চলতে হয়। আবার নতুন ব্যবসা খোলার ফোন দিয়ে আসছেন নাকি? হ্যাঁ, এমন ব্যবসা যেটা সারা বছর মাস চলব, সাথে চাইতে থাকবো বেশি। 2 হাতে পয়সা কামাইয়া বড়লোক হয়ে যাবো। কি ব্যবসা ভাইজান? দই, মাখন, গুড়ের ব্যবসা কেমন হইব? আমাকে নিজেকে গরু মহিষ আছে, আল্লাহর রহমতে অনেক দুধ দেয়। দই মাখনের চাহিদা, দাম দুইটাই বাজারে বেশি। শীতে গ্রামের সবার খেজুর গাছ কিনে রস নামাবো আর গুড় বানাবো। তাই মায় তো ভালোই গুড় বানাইতে পারে, দরকার হইলে লগে আরও মানুষ নিয়ে মনে হয়। গ্রামে বেকার মানুষের অভাব, ব্যবসা দাঁড়ায় যেতে পারলেই গেল্লাফাতে। মির্জন 2 হাতে মুখ চাপলো, আশ্চর্যজনিত হয়ে বলল, ভাইজান জিন্দাবাদ। এত বুদ্ধি রাখেন কই? আমার মাথায় তো কখনো আয় না। কেন? আচ্ছা এখন বাড়ির যা, দুপুরে তো খাইছিস বললে মনে হয় না। আর হুন, আজ থাইকা রাইতে এনে আর থাকতে হইব না। যদি আবার কিছু হয়? আর কিছু হইব না, হাওয়ানের মাইশেরা জেলে হাওয়া খাইতেছে। আমনে চাচাই ছাড়া পাইছে, কয়েকদিন আগে হাসপাতাল থেকে পারভেজ লইয়া এলো দেখলাম। বড় জনরে বাজার করে দিয়ে আইছিলি? হ, এত দয়া আপনার মনে যে কইতে আয় বুঝি না বাবু। গেলাম আমি। মির্জন বিড়বিড় করতে করতে চলে গেল। সেই পথে এক পলক তাকিয়ে নাজির দীর্ঘশ্বাস পেল, দৃষ্টি সরিয়ে আকাশের দিকে স্থির করল। দেরিতে হলেও সে বুঝেছে রক্তের বন্যা বইয়ে দেওয়া সবসময় প্রতিশোধ নয়। অনেক সময় শত্রুর অপকর্ম সম্পর্কে জেনেও তার সঙ্গে হেসে কথা বলা, তার উপকার করা, তাকে একাকিত্বের যন্ত্রণায় ছটফট করতে দেখা, তা এক ধরনের নীরব প্রতিশোধ। যেই খেলা ফরিদার সাথে নাজির খেলছে। গোসল ছেড়ে দুপুরের খাওয়া দাওয়া হলো। মিষ্টির শরীর এখনো দুর্বল, এইটুকু বয়সে সন্তান জন্ম দেওয়া কি মুখের কথা। খাওয়ার মাঝখানে নক্ষত্রের ঘুম ভেঙে গেল। মিষ্টি খাওয়া শেষ করে তারপর ছেলেকে খাইয়ে কান্না থামিয়ে নিজেই ঘুমিয়েছে। নাজির ছেলেকে কাঁথায় মুড়ে বারান্দায় বসে আছে। ছেলেটা ভীষণ শান্ত, বিশেষ করে বাবার কোলে যতক্ষণ থাকে ততক্ষণ বাবার মুখের দিকে নিষ্পাপ নয়নে তাকিয়ে থাকে, এখনো তাই করছে। নাজির ছেলের 2 গালে চুমু দিয়ে কোমল স্বরে বলল, তাড়াতাড়ি বড় হয়ে যাও আব্বা। নিজের আব্বার লগে তো পারলাম না, তবে তোমার লইয়া আমি পুরো গ্রাম শহর সব ঘুরবো। এক লগে পুষ্কুনিতে সাঁতার কাটবো, ধান লাগামো, রাইতে মাছ ধরবো। বাবার লগে মাছ ধরবা না, ঘুরবা না? 2 হাত নাড়ি হাসলো নক্ষত্র। এটা কি ছেলের সায় ধরে নিল নাচের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, বলল, আবার বাপ্পু তো এক লগে তোমার মায়ের ঠ্যাঙা নিয়েও খাবো। হাসতে হাসতে নাজিরের চোখের কোণে অশ্রু জমেছে। উদাস হয়ে বলে, আমগা আসল বাড়ি এর থেকেও অনেক সুন্দর।
তখন কে দিনে না আসিল, সব যে জ্ঞান বদলাই গেল। তবে তোমার জীবনে এত ভয়ঙ্কর কিছু আমি আইতে দিব না, যেমন দেই নাই নওশাদের জীবনে। শুনো, তোমার চাচার মতন নরম আর হাদার মতন দুর্বল কখনো হইও না। এই দুনিয়ার মায়েছে সবসময় নরম দুর্বল মানুষের উপরেই যত জুলুম করে। কখনো মায়ের মনে কষ্ট দিবা না। আল্লাহ তোমার মায়েরে আমার জীবনে পাঠাইছে বললাই আজ আমি তোমারে পাইছি, এত সুন্দর একটা সংসার পাইছি। ভুল যাত্রা থেকে ফিরে আইছি। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই নাজির হাতের উল্টো পিছে তা মুছে নিল। নক্ষত্র এই পর্যায়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নাজির অবাক হলো, বাবাও তো তাকে উদাস দেখলে অস্থির হয়ে যেত। নাজির তার বাবাকে খুব ভালোবাসতো। মনে হলো তার বাবাই যেন ফিরে এসেছে। ছেলে তো বাবাই হয়। তার কান্না থামাতে নাজির বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলল, কান্দে না আব্বা, তোমার মায়ের ঘুম ভেঙে যাইব। ওই দাও কাউয়া। নক্ষত্রের কান্না একসময় থামলো। বিকেল পর্যন্ত সেখানেই বসে রইল নাজির। আসরের পর কাসেম আলী আর মাসুম এলো। তাদের সাথে সুজাতা সিফাত এসেই তার কোল থেকে ভাগ্নেকে এক প্রকার কেড়ে নিল। মাসুম খ্যাক খ্যাক করে বলল, মামা হইয়া গেলাম, অথচ ভাগিনারে এখনো কোলে লইতে পারলাম না। বিয়াদবি করা ছাড়বি কবে? সোজা এখানে আইয়া পড়ছে। গত বছর আমার বেগুন খেতে দাঁড়াইয়া তোর কথা দিচ্ছিলাম, এই বছর বোন বিয়া দিলে পরের বছর মামা বানায় কোলে ভাগিনা ধরাই দিব। কথা কিন্তু রাখছি। বলে নাজির হাসল। মাসুম চোখ মুখ কুচকে নিল। নক্ষত্রের দিকে তাকিয়ে বলল, তোর বাপটা ঘাওড়া। আয় মামা বাগিনা আমরা বাড়িতে যাইগা। অপরিচিত মুখ দেখে চোখ মুখ খিচে কেঁদে দিল নক্ষত্র। নাজির বলল, দেখ তোর ডাকাত ভাইবা কান্তাছে, দে আমার পোলা দে। আইসে, তুই ওরে কান পরা দিছস। কান্দে না মামা, তোমারে মেলা থাইকা বউ আইনা দিমু। বউ ওর না, তোর দরকার মফিস। আর কতকাল একলা থাকবি? মাসুম না শোনার ভান করে ভাগ্নের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। সুজাতা হাত বাড়িয়ে চাইল, অনেক ছোট, পুইরা যাইব, আমার কোল থেকেই দেখ। কাসেম আলী এদের ঝগড়ায় নীরব ভূমিকা পালন করে বারান্দায় কেদারা গিয়ে বসলেন। ডেকে বললেন, সবাই তোগুলো লেগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, আর তুই এনে আইলি? আমার ইচ্ছা ছিল প্রথম সন্তান আমার বাড়িতে হইব, কিন্তু পরিস্থিতি তো হইতে দিল না। তাই হাসপাতাল থেকে সোজা অজ্ঞ এনে আনছি। আজ রাইটটা এখানেই থাকুক। মিলাদ না পড়ে আর নতুন ঘরে থাকবি? আগে এই জায়গা দিয়া শিয়াল দিন পরই ঘুরতো। মিলাদ পড়াইতে হয় না, কাল হুজুরের ডাইকা আইনা দোয়া পড়াইছিলাম। আমিও ফজরের নামাজ পড়ছি। আর কি হইব? রাইতে একলা থাকবি কেমনে? আমি মাসুম রে খাওয়ান লয়ে পাঠাইয়া দেবো। দুপুরে খাইছোস? হ্যাঁ খাইছি। খাওয়ান আইজ আর পাঠাইতে হবে না। মিল্টন রাইতের সহ দিয়ে গেছে, আমি থাকতে পারবো। জীবনে কত একলা রইছি, আমি তো বউ পোলা লগে আছে। কাসেম আলীর মনও তবু মানে না। তাদের কথায় মিষ্টির ঘুম ভেঙে গেল। ঘুমটা টেনে সেও ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন পুনরায় ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেল মিষ্টি। নাজির এবার আর তাকে আটকালো না। বাচ্চার বাবা সে হলো, নানা বাড়ির মানুষদের নাতির উপর যথেষ্ট অধিকার রয়েছে। কম উপকার তো আর তারা করেনি নাজিরের। সেদিন বিকেলের দিকে একদল হিজড়া এলো বাড়িতে। যেই বাড়িতে বাচ্চা হোক, কিভাবেই যেন তাদের কান পর্যন্ত সেই সংবাদ পৌঁছেই যায়। বাড়িতে এসে জোর জবরদস্তি করে নক্ষত্রকে দেখলো তারা। উঠোনে কতক্ষণ নাচানাচি লাফালাফি করলো। তারপর সর্দানি মুখ বাঁকিয়ে বলল, পোলার বাপ হইছস, টেহা দিবি না? দে টেহা, নগদ 5,000 লাগবো। টেহা কি তোমার বাপ আমার কাছে দিয়ে গেছে? এক টেহাও দিব না। কেন দিবি না? দিতেই হইব। আজ পর্যন্ত এই জমেলা সুন্দরী টেহা কেউ মাইরা খাইতে পারে নাই। আজ পর্যন্ত নাজির শাহ থাইকা এক টেহা কেউ চিনায় নিতে পারে নাই। টেহা দিতে হইলে কোন এতিমখানায় দিব। তোমাকে মতন সুস্থ সবল মানুষের কেন দিব? দেখ কাপড় তুলমু, কিন্তু টেহা দিবি নাকি কাপড় তুলমু? ওঠা ওঠা একটু দেখি। নাজির তাকে চোখ রাঙালো। শেষে কাসেম আলী আর সুজন মিলে অনেক কষ্টে 1,000-2 টাকা ধরিয়ে দিয়ে তাদের বিদায় করলো। সপ্তাহখানেক পর লোক জানিয়ে ধুমধাম করে নক্ষত্রের আকিকা দেওয়া হলো। সেদিন গোটা গ্রামের মানুষকে নাজির খাইয়েছে। ফাহমিদা, রেশমা, কাজল, তমিজা আর অলিউল খানও পরিবার নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এলেন। শালিক এবার বাবার সাথে আর বাপের বাড়িতে ফিরল না, সরাসরি বলে দিল, এখন তো আর কোনো বিপদ নাই, আমি এনেই থাকবো, ওনার লাইকেও অপেক্ষা করবো। অলিউল খান জোরাজুরিতেও কোনো ফায়দা হলো না। শেষে নাজির নিজে এই লোকটাকে বুঝিয়ে ভাইয়ের বউকে রেখেই দিল। আকিকার তেহারি পৌঁছে গেল পশ্চিম পাড়ার মৃত্যুপুরী শাহ বাড়িতেও। গামলা ভরে মিল্টন নিয়ে এলো সেই খাবার।
গোড়ালি অবধি লম্বা আগাছার উপর দিয়েই ফরিদা খালি পায়ে হাঁটছিলেন। বয়সের ভারে নেতিয়ে পড়েছে দেহ, তবে এখনো যেন শক্তি কমেনি। সপ্তাহখানেক আগে নাজিরের সন্তান হওয়ার সংবাদ তিনিও পেয়েছিলেন। অবশ্য সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি মিল্টন। গামলাটা বারান্দায় রাখলো, ঘৃণাভরা দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে কোমরের গামছাটা খুলে ছাড়লো। মাটিতে একদলা থুতু ফেলে যেতেই পড়লাম। কি নির্লজ্জ মানুষ, মানুষটাও মানুষ, খুনি। আমি এই জায়গায় থাকলে এতদিন গলায় দড়ি দিতাম। নেহাত আমাকেও ভাইজানের মনটা নরম। ফরিদা হাতটা থামিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এসব কথা এখন আর তিনি অবাক হন না। গতকাল বিকেলে কলিমের মা বাড়ির সামনে দিয়ে কোথাও যাচ্ছিলেন। আশ্বিনের ঝড়ে ফটকের দরজা খুলে পড়ে গেছে, ঠিক করার কেউ নেই। অনেকদিন উঠোন কেউ লেপে না। আগে এটা কলিমের মায়ের কাজ ছিল। ছোট্ট আগাছাও জন্মাতে দিতেন না তিনি। ফরিদাকে সবচেয়ে বেশি সম্মান করতেন, প্রশংসা যেন পঞ্চমুখ। ফরিদার সঙ্গে চোখাচোখি হতেই যেন সেই মহিলা থুতু ফেলে অভিশাপ দিয়ে বলল, অমানুষে দুনিয়াটা ভইরা গেছে। আল্লাহ এত মানুষ উঠাইয়া নেও, হ্যাঁ গো দেহ না স্যাঁ। ফরিদার বুকটা কেঁপে উঠল। যাদের কাছে এতকাল ফরিদা বানু ভালো নেককার নারী ছিল, আজ তারাই তাকে ঘৃণার চোখে দেখছে, থুতু ছুটছে, মৃত্যু কামনা করছে। আজকাল ফরিদা নিজেও নিজের মৃত্যু চায়। পাপের ভারে সেই কবেই চেয়ে গেছে আত্মা। নিজের চরিত্রেও লেগেছে আজ কলঙ্কের দাগ। শেষ কবে যে ভালো করে কাজ করেছিলেন তাও ফরিদার মনে পড়ে না। এমন কোনো ভালো কাজ তো কি আদৌ আছে যা বুক ফুলিয়ে বলা যায় কাউকে? না, নেই। হয়তো বা আবার আছে, কিন্তু পাপের কাছে তা খুবই নগণ্য। যেমন নগণ্য সমুদ্রের কাছে এক বিন্দু শিশির কণা। সেই ভার তিনি আর বইতেই পারছেন না। অথচ পাপ যখন করেছিলেন তখন ভবিষ্যৎ নিয়ে এত গভীরভাবে ভাবেননি। ইচ্ছে করলো ছুটে গিয়ে নাজিরকে বলতে, আমি তোর মায়ের খুনি, ছাড়বি কেন আমারে? মাইরা দে, আমারেও মাইরা দে, তাও এত দয়া করিস না। তোর দয়া মানুষের চোখে ঘৃণা দেখতে আমার ভাল লাগে না। মৃত্যুর থাইকেও যন্ত্রণা দেয়। কিন্তু বলা হয় না। আজকাল নাজিরও এদিকে আসে না। ফরিদা কি তার অপেক্ষা করেন? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আচ্ছা, নাজির যদি সত্যের সম্মুখী না হতো, তখন কি করতেন ফরিদা? কি করতেন সিরাজ উল্লাহ বা আমিরুল শাহ? কি হতো ছেলেটার শেষ পরিণতি? হয়তো উল্টো হতো। ধরণীতে সন্ধ্যা নামল, মাগরিবের আজান দিচ্ছে। ফরিদা সিঁড়িতেই ভাবুক হয়ে বসে আছেন। মুমিনুল শাহর ভিটের সামনে বাল্বটা কেটে গেছে। আমিরুল শাহ না, বর্তমানে পারভেজ শাহর দালানের সামনে জ্বলছে একটা হলদে বাতি, তবে আলো কম। অর্ধেক উঠোনও ঠিকমতো আলোকিত হয় না। তবে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কবে যেন মুমিনুল শাহর দালানের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। ফরিদা কিছু একটা ভেবে উঠে গেলেন। গামলা থেকে এক থালায় তেহারি বাড়লেন, জগ ভর্তি পানি আর খাবার ভর্তি থালা নিয়ে চলে এলেন দেবরের ঘরে। অন্ধকার ঘরে মুমিনুল শাহ চোখ বুজে শুয়ে আছেন। ভন ভন করে কানের কাছে মশা ঘুরছে, আসবাবে জমেছে ধুলো। সুইচ বোর্ড হাতে আলো জ্বালাতে তিনি চোখ মুখ কুচকে বললেন, কেডারে? শব্দ করে থালা গ্লাস টেবিলে রাখলেন। ফরিদা জবাব দিলেন, আমি সারা আর কেডা? কৃত্রিম আলোয় মানিয়ে নিতে মুমিনুল শাহর সময় লাগলো। ভাবিকে দেখে চমকালেন না। তিনি নিয়ম করে দুবেলা খাবার দিয়ে যান। উঠে বসার চেষ্টা করলেন মুমিনুল শাহ। পায়ের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি, মুখে আর ডান হাতটা খানিক বেঁকে গিয়েছে। কথা বলতে গেলে জড়িয়ে যায়। চলাফেরা তেমন একটা করতেও পারেন না। পারভেজ শৌচাগারে যেতে সাহায্য করে, তবে সর্বদা সঙ্গী হিসেবে কাজ করে কারো থাকা প্রয়োজন। কিন্তু কে থাকবে? নিঃস্ব মানুষদের আশেপাশে দুধের মাছিও ঘুরঘুর করে না বললেই চলে। ফরিদা খাবার ভর্তি থালাটা সামনে এগিয়ে দিয়ে বললেন, খাইয়া লও। তেহারি কেডা রানছে? নাজিরের পোলার আকিকার তরকারি। নাজিরের পোলা? কয়দিন আগে পোলার বাপ হইছে। বউ কই? বাপের বাড়ি? উত্তরপাড়ার ভিটেই বাড়ি করছে। জমিটা তো সামিউলের বাপের আসিল, ডর দেখাইয়া কাইরা নিল। কম্পিত হাতটা এনেও সরিয়ে নিলেন মুমিনুল শাহ। জোর বা ইচ্ছে পেলেন না। ফরিদা দীর্ঘশ্বাস ফেললেন। কার ভাগ্যে যে কি লেখা আছে কেউ জানে না। এমন এক রাইতে অন্ধকারে আমরা আস্ত একটা পরিবার শেষ কইরা দিছিলাম। কেন দিছিলাম? নিজেগো স্বার্থ হাসিল করার লাইগা। অথচ আজ আমরা নিঃস্ব। নিজের মিহি চাইয়া দেহ মুমিন, বউ পোলাপান সব থাকার পরও তুমি অচল। সুবাহানের মতো অবস্থা হইছে তোমার।
তাও তো সুবাহানের শেষকালে সেবা করার লাইগা বাপ ভক্ত একটা পলা আসিল। তোমার কি আছে? সবাই আমাকে ঘৃণা করে, এমন কইরা চায় যেন আমরা নরকের কীট। শেষ বেলায় কিছুই নাই। এইটাই কি আল্লাহর শাস্তি মুমিন? মুমিনুল সাদ চুপ করে রইলেন। ফরিদা কতক্ষণ যে সেখানে বসে রইলেন হিসেব নেই। অন্যমনস্ক হয়ে বললেন, নিজের যত্ন নিও মুমিন, পাপের প্রায়শ্চিত্ত কইরো। পারলে নাজিরের কাছে মাপ চাইও, ওর পাওনা সম্পদ ফেরত দিয়ে দিও। তোমার বউয়ের কাছেও মাপ চাইও। মাপ চাওয়ার মতো পাপ যদিও তুমি করো নাই তবুও। আপনি কই যাইবেন? আমার পাপের প্রায়শ্চিত্ত করা শেষ। এই দুনিয়া আমার লাইগা আর না। ভাবি? ফরিদা বসা থেকে উঠে গেলেন, দরজা চাপিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। মাথায় কাপড় নেই, শাড়ির আঁচল মাটিতে গড়াচ্ছে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। নিজের ঘর, লকারের গহনা, আলমারির শাড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখলেন একবার। শেষ সময়ে পারভেজের প্রতিবাদে বিধি আর সঙ্গে করে এসব নিয়ে যেতেই পারেনি। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মনে হয় পারভেজ এসেছে। ফরিদা ছুটে এসে ছেলের ঘরের সামনে দাঁড়ালেন। এত তাড়াতাড়ি দরজা আটকে দিয়েছে? বন্ধ দরজায় কড়া নাড়লেন। পারভেজ আব্বা, তুই আইসোস? কেউ সাড়া দিল না। ছেলেটা বদলে গিয়েছে। মায়ের ডাকে এখন আর সাড়া দেয় না। তিনি পুনরায় ডেকে বললেন, ও আব্বা, খাইবা না? পারভেজ বিরক্ত হলো। ভেতর থেকে ছি বলল, ডাকতে নিষেধ করছি না? তুমি মা নামের কলঙ্ক, তোমার দেখতে মন চায় না। ফরিদার চোখে অশ্রু জমে না, মনে হয় পাথর হয়ে গিয়েছেন। শান্ত কণ্ঠে বললেন, মায়ের উপর রাগ কইরা নিজেরে কখনো কষ্ট দিস না আব্বা। মায় যা করছে তখন ভালো লাগেই তো করছে। সময় মতো খাস, মনেরে শক্ত করিস। বিয়াটা তো দিতে পারলাম না, তুই নিজের পছন্দ মতো করিস। তোর সুন্দর একটা সংসার হোক। বাপ চাচাগো পথে হাঁটিস না, পারলে মায়েরে মাপ কইরা দিস। তারপর হঠাৎ সব আওয়াজ থেমে গেল। গোরস্থানের মতো নিস্তব্ধতা নেমে এলো শাহ বাড়িতে। মাটির কলস আর একটি দড়ি নিয়ে খালি পায়ে বারান্দা থেকে নেমে পড়লেন ফরিদা। শেষবারের মতন বাড়িটাকে একবার দেখে সমস্ত মায়া ত্যাগ করে বেরিয়ে এলেন। প্রথমে এসে দাঁড়ালেন পূব পাড়ার বট গাছের নিচে। কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে। আকাশে পূর্ণ চাঁদ আলো ছড়াচ্ছে। মানুষের সারা শব্দ নেই, দূরে কোথাও পেঁচা ডাকছে। অন্ধকারে ফরিদা ভয় পেল, আজ পাচ্ছেন না। এটা অবশ্য ভয় পাওয়ার মতো সময়ও নয়। বটগাছ পেরিয়ে তিনি চলে এলেন বিলের ধারে। বানের জলে চৈচুম্বুর বিল। ফরিদার মনে হলো পানির স্রোত যেন তাকে ডাকছে, তাকে শুষে নেওয়ার জন্য ডাকছে। সেই ডাকে ফরিদা সাড়া দিলেন। গলায় কলস বেঁধে ঝাঁপিয়ে পড়লেন অবাধ্য পানিতে। অথচ এই শেষ বেলাও তিনি ফিরে আসার চেষ্টা করলেন না। রবের কাছে হাত তুলতেই ভুলে গেলেন মাফ চাইতে। বান্দার জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। সে যখন ফিরে আসে তখনই আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। কিন্তু পাপী ফরিদা ফিরে না। যৌবন থেকে শুরু করে যৌবনের শেষ সময়টুকুও হেলায় পাপের মধ্যে দিয়েই হারালেন। পারভেজ আজ বেলা করে ঘুম ভাঙল। সূর্যের আলো উঠোনে এসে পড়েছে। রাতে না খেয়ে শুয়ে থাকায় ঘুম ভাঙতে ক্ষুধর চোটে ঝাপসা দেখছে। হাত মুখ ধুয়ে এসে খাবার ঘরে উক্কি দিল। বাসি তেহারি পেয়ে কাপুস কুপুস কয়েক কাল খেয়ে হাত ধুয়ে নিল। দূরের কোনো এক গাছের ডালে কাক ডাকছে। মানুষের সারা শব্দ নেই। ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে উক্কি দিল একবার পারভেজ। বিছানা চাদর এলোমেলো, ঘর ফাঁকা। বাড়ির আশেপাশেও খুঁজেও কোথাও পাওয়া গেল না তাকে। কুকীর্তি উন্মোচিত হওয়ার পর থেকে তো মা বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। বাইরের মানুষ এখনো আর আসে না এখানে। প্রথম অবশ্য প্রতিবেশীরা এসে বিরক্ত করতো, কটু কথা বলতো, কিন্তু পারভেজের নিষেধাজ্ঞায় এখন আর ঢোকার সাহস পায় না। ধুলো জমা বৈদ্যুতিক পাখার দিকে তাকিয়ে মুমিনুল শাহ শুয়ে আছেন। কতদিন ধরে যে সূর্যের আলো দেখেন না হিসেব নেই। বিছানায় শুয়ে নিজের কর্ম নিয়ে আজকাল অনেক ভাবেন, হয়তো আফসোসও করেন। তবে এখন আর আফসোস করে কি লাভ কি? কম সুযোগ তো কি জীবনে পেয়েছিলেন? মাকে না পেয়ে পারভেজ দোকানে গিয়েছিল। দুটো পাউরুটি কিনে সোজা চাচার ঘরের বিছানায় এনে রাখলো। জিজ্ঞেস করলো, খাইছেন কিছু? মুমিনুল শাহ ভাতিজার দিকে তাকালেন। উত্তর না দিয়ে বললেন, একটু পায়খানা যাওয়ার দরকার আছিল, চোখে মুখে পানি ছিটাইতে যাইমু। আইয়েন। পারভেজ তাকে শোয়া থেকে উঠিয়ে নিজের কাঁধে ভর করিয়ে লেট্রিনে নিয়ে গেল।
কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এনে পুনরায় শোয়ালো। চোখ মুখ মুছে মুমিনুল শাহ জিজ্ঞেস করলেন, তোর মায়ে কই? জানি না, ঘুম থেকে উঠা কোথাও দেখলাম না। শেষ কখন দেখছস? কিছু কইয়া গেছে? রাইতে দরজা ধাক্কাইয়া কত কিছুই তো কইছে, কেরা ধরে হের কথা। একটু খোঁজ কর। কাল রাইতে আমারও কি কি জানি কইয়া গেল, সুবিধার লাগলো না। যদি কিছু ঘটাইয়া ফেলায়? ঘাটাইলে ঘাটাক, জীবনে কম কিছু তো আর ঘাটাই নাই। এমনিও বেশি কিছু আশা কইরেন না। শুধু মনুষ্যত্বের খাতিরে আমনের থেকে মুখ ফিরাইয়া নিতে পারতাছি না। তোর লগে কখনো কিছু করছি? সুযোগ পাইলে তো করতাম। মাথার উপরে বাপ মা বড় ভাই আসছিল। মানুষেরই তো দুর্বল গো পেছনে লাগে। এই যে এখন যদি দুর্ঘটনা না ঘটতো তাইলে কি আমাদের ছাইড়া দিতেন? মুমিনুল শাহ চুপ হয়ে গেলেন। সত্যি তো, দুর্ঘটনা না ঘটলে পারভেজ কি নিস্তার পেত তার হাত থেকে? পেত শাহ বাড়ির মালিকানা আর ব্যবসায়ের ভাগ। পারভেজ উঠে দাঁড়ালো। আহারে জামু, ফিরতে দেরি হইতে পারে, ক্ষুধা লাগলে রুটি খাইয়েন। দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পারভেজ। কে জানতো একসময় শাহদের ব্যবসা সর্বা বাবার অপছন্দের এই বোকা ছেলেটাই হবে। আল্লাহ কখন কাকে যে কোথায় নিয়ে দাঁড় করান। ছেলেকে গোসল করিয়ে খোলা বারান্দায় মাদুর পেতে রোদের মধ্যে বসে আছে মিশ্রি। বাপের বাড়ি থেকে গতকাল বিকেলেই ফিরেছে। ছোট বাচ্চাকে কিভাবে গোসল করাতে হয় তা জানা নেই। পটি পরিষ্কার করাও মা ধরে ধরে শিখিয়েছে। তবে আজ ছেলেকে গোসল করিয়েছে শালিক। সে আবার এইসবে ভালো পারে। নক্ষত্র আনন্দে দুই হাত পা নাড়াচ্ছে। মিশ্রি তার শরীরে সরিষার তেল মাখিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট সোনামণি গোসল করেছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাকে। এখন নতুন পোশাক পরিয়ে দেবো, একদম পটি করে নষ্ট করবে না, চুপচাপ ঘুমাবে। হ্যাঁ, মায়ের কথার প্রত্যুত্তরে আ উচ্চারণ করে মুখের দিকে তাকিয়ে হাসলো নক্ষত্র। ছেলেটা সারাক্ষণ হাসে, শুধু অপরিচিত মুখ দেখলে আর খিদে পেলেই কাঁদে। শালিক রোদে মেলে দেওয়া শুকনো পাতা ডাবায় ভরে রান্নাঘরে যেতে যেতেই বলল, এখন আর হাফ প্যান্ট পরাইস না, সুডু খ্যাতা পুকিত বাইন্দা দে। এখন হের কামি হাসতে হাসতে পটি করা, বেশি তেলও তুলিস না, শরীর কিন্তু নরম। নক্ষত্র শালিককে দেখার জন্য ঘাড় উল্টো করে তাকাতে চাইলো, কিন্তু পারল না। মিশ্রি তার কোমরে কাঁথা বেঁধে দিল। কাঁথাগুলো পারুল নাতি নাতিদের জন্য সেলাই করে রেখেছিলেন। মেয়েগুলো প্রথম দিনেই তাকে বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেকে কোলে নিয়ে মিশ্রি নিজেই ঘুরিয়ে দিয়ে বলল, চাচিকে দেখবে তুমি? ওই যে দেখো। নক্ষত্র শরীর ঝাঁকিয়ে ডাকতে লাগলো। শালিক হাসলো। কাজ ফেলে শাড়ির আঁচলে হাত মুছে এগিয়ে এলো, দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে আইবা? নক্ষত্র নিজের হাত বাড়িয়ে দিতেই দুজনে হেসে উঠল। তাকে কোলে নিয়েই বসলো শালিক। ঘাড় নাড়িয়ে বলল, দেখ তোর পোলাই কেমনে মাইরি থুইয়া চাচির কোলে আইতে চায়। বাপের মতো হয়েছে, আমাকে ছাড়া সবকিছুই ভালো লাগে। কিন্তু এখন তো তোমারে কোলে লইয়া বইয়া থাকতে পারুম না আব্বা। আমার রাঁধতে হইব, গোসল করতে হইব, এরপরে নামাজ পড়তে হইব। তুমি খাইয়া বরং ঘুমাও, ঘুম থেকে উঠলে কোলে নিমু, ঘরে লইয়া যা। তুই ভাত বসা, আজ তরকারি আমি রান্না করব। নক্ষত্রকে নিয়ে উঠে গেল মিশ্রে। গালে গাল ঘষে বলল, আসেন আপনাকে ঘুম পাড়িয়ে দিই। আপনার বাপ কোথায় গেছে কে জানে। বউয়ের থেকে বেশি এখন ছেলের প্রতি ভালোবাসা তার। নক্ষত্রকে ঘুম পাড়াতে বিশেষ ভোগান্তি পোহাতে হয় না। খেতে খেতেই সে ঘুমিয়ে পড়ে। এখনো ঘুমিয়ে গেল। মিশ্রি শব্দহীন তাকে দোলনায় শুয়ে ছোট্ট মশারি দিয়ে ঝেঁকে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নাজির এখন বাড়িতে নেই। সকালে নাস্তা সেরেই মির্জনকে নিয়ে খেতে গিয়েছে। জোহরের আজানের সময় জবির এলো, হাতে বিশাল বড় একটা মাছ। সালাম দিয়ে বলল, ভাবি ভাইয়া মাছ পাঠাইছে। ভাতের পাতিল সবে উপর করা হয়েছে, তরকারি রান্না শেষ, ডালে বাগার দিচ্ছে শালিক। মিষ্টি উঠে এলো, মাছ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মাছ এটা? কাইল্লা বাউস, একটু আগে জালে উঠেছে। ভাইয়া দেখতে কিনা ফেললো। কে কাটবে এত বড় মাছ? এটা মাছ আনার সময় হলো? ঘাড় চুলকে জবির হাসলো। কেনার সময় নাজির বলেছিল, তোকে ভাবি এই মাছ দেখলে নির্ঘাত আমার লোকে ক্যাচা করবো। যা তুই দিয়ে আয়।
মাছটা কোনো মতে মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে লতিফ কেটে পড়ল। মিষ্টি রাগে গজ গজ করে পড়ল, এই লোকটা আর কখনো ভালোই হবে না। এত বড় মাছ তাকে আমি ঠেসে ধরে খাওয়াবো। আহা, রাগ করস কেন? একটা মাছই তো, আমি কাটতাছি। তুই কেন কাটবি? সে নিজে এসে কাটবে। এমনিতেই তুই কম কাজ করিস না, এই ভোরে উঠেছিস তুই। আমি তো কিছুই করতে পারি না। তোর স্বামী জানলে বলবে আমার বউটাকে ভাবে কাজের লোক বানিয়ে রেখেছে। ঢং, তোর দেহর কখনো এইসব কইব না। উল্টা আমার চিঠিতে লিখছে ভাবির লগে মিলমিশ কইরা থাকবা, এই সংসার তোমারও। এ মাসের চিঠি আসেনি এখনো? না পাঠাইলেও তো সময় মতন পাই না। উনি কইছে এবার টেলিফোন আর মোবাইল পাঠাইবো, ওই দেশে নাকি এইসব দিয়া যোগাযোগ করে। স্বামীকে নিয়ে কথা বলতে গেলে শালিকের মুখমণ্ডলে চাপা আনন্দ দেখা যায়, চোচের করে লেগে থাকে মুচকি হাসি। মিষ্টি ভারী অবাক হয়, তাদের মাত্র অল্প কিছু দিনের সংসার ছিল, অথচ দুজনের মধ্যে কত প্রেম। বিদ্যালয়ের ছুটির ঘন্টা বেজেছে, বাড়ি ফিরতেই মা ধরে গোসল করিয়ে দিল সুজাতাকে, শাসিয়ে বলল বসে থাকতে। সুজাতা মায়ের কথা শুনলো না। জেসমিন কলপারে যেতেই সিফাতকে নিয়ে ঘরে থেকে বেরিয়ে এলো সে। ফটক পর্যন্ত আসতে ফাহমিদা ডাক পড়ল, কি রে, কই যাস? ভাবি না কইলো ঘরে থাকতে? ছোট ফুপুর বাড়ি যাই। ভর দুপুরে যাওয়ার দরকার নাই, বিহালে যাইস, তখন আমিও লগে যাবো। আমি এখনই যাব। সুজাতা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দুই ভাই বোন মিলেই দৌড়ালো। তাদের অর্ধেক বেলায় এখন ফুপুর নতুন বাড়িতে কাছে। ফাহমিদা আকিকার দাওয়াত পেয়ে গতকাল সকালে এসেছিল। স্বামী শাশুড়ি ফিরে গেলেও বাবা তাকে কয়েকদিনের জন্য রেখে গিয়েছে। মেয়ে তানিয়াকে কোলে নিয়েই এই রোদের মধ্যে উঠোনে হাঁটছে সে। মেয়েটাকে কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রেখে গোসল করতে গিয়েছিল, এসেই দেখে পলির কোলে হাত পা ছড়িয়ে কাঁদছে সে। বেলিটা ভারী দুষ্ট, খামচি মেরে গাল থেকে মাংস তুলে ফেলেছে ফুপাতো বোনের। এখন সেই কান্না থামানোর জন্যই খাওয়া দাওয়া বাদ দিয়ে হাঁটতে হচ্ছে তাকে। রুহুলের স্ত্রী খুশবু চুলে খোপা বেঁধে এলো, হাত বাড়িয়ে দিয়ে বললাম, ওরে আমার কোলে দিয়া তুমি খাইতে যাও, কান্দে কেন এমনে? থাক আর কইও না, সব মেজ ভাবির দোষ। ছোট মাইয়াটার হাতে বড় বড় নখ হইছে, তবুও কাটে না। না কাটলে না কাটুক, আমার ঘুমন্ত মাইয়াটার কাছে নিয়া শুয়াইতে হইব কেন? কুক পোলাপাইন মানুষে একটা কাম কইরা লইছে, তুমি খাইতে যাও। আম্মা বাড়া ভাত লইয়া বইয়া আছে। ফাহমিদা তানিয়াকে খুশবুর কোলে দিয়ে ভেতরেই চলে গেল। তাজা মাছটা কুচে বেশ কয়েক টুকরো তেল মশলা দিয়ে ভেজে রেখেছে শালিক, বাকিটুকু বিকেলে রান্না করবে। গোসল সেরে এখন নামাজ পড়ছে সে। ফুপু ফুপু ডাক শুনে ঘরের বাইরে এলো মিশ্রি। সুজাতা সিফাতকে দেখে অবাক হলো না, জিজ্ঞেস করলাম, স্কুল থেকে ফিরেই এখানে চলে এসেছিস? সুজাতা হাসলো, সামনের দাঁত দুটো পড়ে গিয়ে নতুন আইটি গজাচ্ছে, বললাম, নক্ষত্রের সাথে খেলতে এসেছি। ওর খেলার বয়স হয়েছে, সোজা করে কোলেও তো নেওয়া যায় না। মুখ ভার করলো সুজাতা। সিফাত ঝাড়া পেয়ে বাড়ি জুড়ে দৌড়াতে লাগলো। মিশ্রি পুনরায় জিজ্ঞেস করলো, দুপুরে খাওয়া হয়েছে? না, পরে খাবো। ভেতরে আয়। ওদের বিছানায় বসিয়ে থালায় করে ভাত তরকারি নিয়ে এলো মিশ্রি। গল্প করতে করতে দুজনকে একসঙ্গে খাইয়ে দিল। ক্ষেতের থানে আর কিছুদিনের মধ্যেই পাক ধরবে। কচুর লতি এক হাত সমান লম্বা হয়েছে। লতিফ মুখলেস জবির আগাছা পরিষ্কার করছে। বাজারে চায়ের দোকানে ঘটক লাল মিয়াকে পেয়ে মিল্টনকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল নাচে। লজ্জায় মাথা তুলতে পারেনি মিল্টন। মেয়ে মন্দ নয়, বেশ সুনাম পড়েছে পাড়ায়। বলে এসেছে কয়েকদিন পর পরিবার নিয়ে আসবে, পছন্দ হলে তখনই বিয়ে দিয়ে ঘরে তুলবে। মেচো পথ দিয়ে মহিষের গাড়ি যাচ্ছে, লুঙ্গির কোনা উঁচু করে ধরে বাড়ির পথে হাঁটছে নাচের পাশে মিল্টন। বলল, কার্তিকের মধ্যেই তোরে বিয়া দিব, যত তাড়াতাড়ি বিয়া করা যায় ততই ভালো। আমি গত বছর বিয়া করছি, আর এই বছর বাপ হয়ে গেছি। আল্লাহ দিলে সামনের বছর আমার পোলায় দৌড়াইব। লজ্জায় মিল্টন কথা বলছে না। কলিমের মা হেঁটে এদিকে আসছিল, তাদের দেখা পথ দেখে পথ বদলালো। রাস্তা থেকে নেমে সবজি ক্ষেত দিয়ে হাঁটা ধরলো। নাজির দাঁড়িয়ে গেল, ছিছিয়ে ডাকলো, সাসি সকল কর সাসি। আগে তো নাজির সাগর ছাড়া কিছুই বুঝতেন না, আর এখন আমারে দেখে পলান। কলিমার মা উত্তর দিলেন না, পিছু ফিরলেন না, ঘোমটা টেনে দ্রুত হেঁটে চলে গেলেন। নাজির হেসে আবারও পথ চলতে লাগলো। বলল, দুনিয়ার সব স্বার্থপর, সময় অসময়ে পোল্টি খায়। এ আর নতুন কি ভাইজান?
আমনের বদৌলতে কত আর দেখলাম। আমাকে বাড়ি আয়, দুপুরে খাওন খাইয়ে বাড়িতে চাইস। না ভাইজান, বাড়িতে যাইয়া গোসল করবো। আচ্ছা যাও তাহলে। দুজনের পথ আলাদা হয়ে গেল। বাড়ি ফিরে চেঁচিয়ে ডাকলো নাজির। আমার পোলার মা তারামন বিবি, ও তারামন বিবি, বাড়িতে আসো। সুজাতা সিফাতের শব্দে কিছুক্ষণ আগে নক্ষত্রের ঘুম ভেঙেছে। শালিক নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম দিয়েছে। কাক ডাকা ভোরে মেয়েটা উঠেছিল, তাই শরীর ক্লান্ত। মিশ্রি ছেলেকে কোলে নিয়ে বাইরে এলো, ছেলের উদ্দেশ্যেই বলল, কখনো বাপের মতো অভদ্র হবি না। ওর বাপ অভদ্র? কোনো সন্দেহ? তাহলে নক্ষত্রের মা বেয়াদব। কি বেয়াদবি করেছি? কি অভদ্রতা করছে? তার মানে বিবি বলেছেন কেন? তোমার নাম তারামন না? যা ইচ্ছে থাকুক, আপনার কি? ডাক নাম তো মিশ্রি। ঢং।